ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিকে নতুন প্রজন্মকে আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট করতে বঙ্গবন্ধু স্বাধীনতার ইতিহাস আরও বেশি করে প্রচারের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপনের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে আলোচনা অনুষ্ঠানে কাদের বলেন, ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন। বলেন, দেশের স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা কখনোই কিছু করেন না। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। এদিকে রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। নতুন প্রজন্ম কেন আওয়ামী লীগ করবে? মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে চেতনাকে ধারণ করা, লালন করা এবং জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা। আর কোনো দলকে আছে মূলধারায় বাংলাদেশে? আর কোনো দল নাই। যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি। আর কিছু হয়তো আছে দল যারা এত দুর্বল যে তারা শুধু চাই দাবি জানানোর বাইরে তাদের কোনো সক্ষমতা নাই। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ও ৬ দফা দিবস উপলক্ষে এই সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ফিরিয়ে আনতে সমমনা দলগুলোকে নিয়ে আবারও যুগপৎ আন্দোলনের সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলের চেয়ারপারসনের জীবন সংকটাপন্ন উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মেজান রহমানের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশ বর্তমানে সবচেয়ে সংকটকাল পার করছে। সুষ্ঠু ভোট ছাড়া দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে মানুষের জীবন জীবিকা সহ সার্বভৌমত্ব হুমকির মুখে। দুর্ভাগ্য আমাদের যে আজকের যে শাসক গোষ্ঠী তাদের কারণেই যারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাদের কারণেই সেটা আবার সেদিন প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে এবং আবারও সেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার সে অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াই এখনও চলছে। এখন এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। মির্জা ফখরুল বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দেশের সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন জোরদারের ঘোষণা দেন। এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন যেটা আমরা মনে করেছি যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনও আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। বাংলাদেশের ভেতর দিয়ে এছাড়া নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশবিরোধী চুক্তি করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন, তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, তাকে আগেই বন্দি করে রাখো, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে
ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ ৫-৬ বছর ধরে বন্দী। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, অসম চুক্তি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া নিয়ন্ত্রণহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। শক্তিরা যতই ষড়যন্ত্র করুক, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক 2023 প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্নের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, সংবাদ প্রকাশে গণমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল। বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি। বিচার বিভাগ একটি সংবেদনশীল ক্ষেত্রও বটে। ফলে আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি। কেননা একটি অপ্রকাশযোগ্য সংবেদনশীল তথ্য প্রকাশ বা তথ্যের ভুল ব্যাখ্যা সমগ্র বিচার ব্যবস্থার জন্য বিব্রতকর পরিস্থিতির জন্ম দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি উদ্যোগে সংবাদ প্রকাশের বিষয়ে সচেতনতার আহ্বানও জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বেশিরভাগ সংবাদ জেনে নিতে পারছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণহীন ব্যক্তি উদ্যোগে প্রকাশিত সংবাদের সত্যতা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে আমি সকলের সচেতনতা আশা করছি। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। এর আগে তিনি ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য 3 জনের হাতে পুরস্কার তুলে দেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আবারও অস্থির আলু ও পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের কেজি 100 টাকা ছুঁয়েছে। এছাড়া 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এমন দাম বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দুষছেন ক্রেতা এবং বিক্রেতারা। মেজবাহ হাসানের রিপোর্ট। দুজনেই চাকরিজীবী এই দম্পতি বাজারে এসে পেঁয়াজের দাম শুনে চক্ষু যেন চড়ক গাছ। তাই তো বাজারের ফর্দটা বড় থাকলেও পরিমাণে কম কিনেও মেলাতে পারছিলেন না হিসেব। আমরা কোনো কিছু কিনতে পারছি না, নাগালের বাইরে। ডিম হচ্ছে আগে দেখা যেত যে সবাই খেতাম, দেখা যাচ্ছে যে বাচ্চাকেই দিতে হচ্ছে, আমরা তো ডিম খেতেই পাচ্ছি না। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ঈদের পর কয়েক দফায় পেঁয়াজ, রসুন ও আলুর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা যেন নিরুপায় হয়ে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। এখন তো আলু পাতা দিয়েও খাওয়া যাবে না, আলুর দাম এখন পাচ্ছি না। 60 টাকা কেজি আলু, 55 টাকা আলু, তো কি করে চলবো আমরা, কি করে আমাদের বাঁচবো? আমাদের বাঁচার তো কোনো পথ দেখি না। বাজেট ইনক্রিজ হয়েছে 10 to 20%। আগে 1 ডজন কিনতাম, অনেক হালি কিনি। মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে বাজার আসতে কেন পাচ্ছে না সরকার, না মধ্যস্বত্বভোগী, কে দায়ী, এটা বের করতে হবে। বের করে বাজার নিয়ন্ত্রণ অবশ্যই করা জরুরি। সপ্তাহের ব্যবধানে আলুর দাম চালকেও ছাড়িয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। গরিবের প্রোটিন ডিম খুচরা বাজারে ডজন বিক্রি হচ্ছে 160 টাকা। কোম্পানির প্যাকেটজাত ডিম বিক্রি হচ্ছে 180 টাকা। খুচরা ডিম এক কথা হয়েছে, যেটা বললাম 100 টাকা, 120 টাকা, 140 টাকা, এখন 180 টাকা। তো কাস্টমারের লগে খুব হয়, যার জন্য বক্সে ডিম বিক্রি করি। এটা কোম্পানির আছে, যদি আমাদেরকে কোনো ম্যাজিস্ট্রেটও ধরে বা আপনারা যদি কিছু বলেন, আমাদের ক্লু আছে, স্লিপ আছে, দেখাইতে পারবো। খুচরা কিন্তু কোনো স্লিপ নেই। পেঁপে সহ সব সবজির কেজি বিক্রি হচ্ছে 50 টাকার ওপরে। 15 টাকার নিচে মিলছে না শাকের আটি। উচ্চ মূল্যের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। অতিরিক্ত মাল নাই বলে গৃহস্থ মাল শর্ট, খালি মাল শর্ট। এদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি খাল খনন করে অ্যাগ্রো ফার্ম তৈরির অভিযোগে আলোচিত সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান শেষে খাল খনন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
শুক্রবার দুপুরে রাজধানী মোহাম্মদপুরের বেড়ি বাঁধের পাশে সাদিক এগ্রোতে দ্বিতীয় দিনে 1 ঘণ্টার মতো খাল খননের কাজ করে ডিএনসিসি। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় সকল দখলকৃত খাল উদ্ধারে টানা 3 দিন ধরে এই অভিযান চলবে। বৃহস্পতিবার অভিযান শুরুর দিন অভিযান পরিচালনা করে 60টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে প্রায় 10 বিঘা জমি উদ্ধার করা হয়। আজ সকাল থেকেও খাল খনন অভিযান চলবে বলে জানিয়েছে ডিএনসিসি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ও পাবনা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুকে পাবনা থেকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। শুক্রবার বিকেল 3:30টায় বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেওয়া হয়। এর আগে সকালে বেড়া বিপণী বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন টুকু। এ সময় হঠাৎ তিনি অসুস্থতা বোধ করেন এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতা বোধ করায় তাকে নিজ বাসায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল ইসলাম জানিয়েছেন, তিনি মোটামুটি সুস্থ আছেন, কিন্তু তার হার্টের অবস্থা ততটা ভালো নয়। টি-20 বড়জোর একটি মেলার মতো, কিন্তু আসল পরীক্ষা টেস্ট ক্রিকেটে। তাই চমক দেখানোর সহযোগীদের সহ কম টেস্ট খেলা দলগুলোকে দীর্ঘমেয়াদী ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ দিয়েছেন 2টি বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড। চলতি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স অনেকের মতো তিনিও হতাশ। একটি টেস্ট খেলুড়ের দেশ হিসেবে সাকিবদের কাছে প্রত্যাশা বেশি ছিল লয়েডের। ওয়েস্ট ইন্ডিজ থেকে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। একে একে নিচ্ছে বিশ্বকাপের আলো। শেষের খুব কাজে চলে যাওয়া টুর্নামেন্টে হঠাৎই দেখা মিলল বারবাডোজের এক বিশ্ববিদ্যালয়ে জীবন্ত এই কিংবদন্তির। ওয়েস্ট ইন্ডিজকে 2বার বিশ্বকাপ এনে দেওয়া বিগ ক্যাট ক্লাইভ লয়েড উপস্থিত হয়েছিলেন এই দেশের ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে। সেখানে কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গেও। বাংলাদেশ যা খেলছে সেটি তাদের সমর্থকদের জন্য হতাশাজনক। এতদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে, তাদের কাছে টুর্নামেন্টে আরো ভালো কিছু আশা করেছিলাম। আমিও হতাশ। দলটিতে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে, তারপরও তারা বড় কিছু করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের উন্নতিতে কিছু পরামর্শ আছে এই গ্রেটের। বেশি বেশি টেস্ট খেলা। 2টি টেস্ট খেলতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ 12,000 মাইল দূরে অস্ট্রেলিয়া গিয়েছিল, যেটা আমার কাছে নির্বোধের মতো মনে হয়েছে। বেশি টেস্ট খেললে উন্নতি সহজ হয়। আমি বরাবরই বলি, টি-20 একটা মেলার মতো, টেস্ট জীবনের পরীক্ষার সমতুল্য। যুক্তরাষ্ট্র এবার টুর্নামেন্টে ভালো করেছে, কিন্তু বড় পরিসরে না খেললে এই সাফল্য ধরে রাখা সম্ভব না। অতীতেও আমরা অনেক দলকে দেখেছি বিশ্ব আসরে ঝলক দেখিয়ে হারিয়ে যেতে। চলতি আসরে অন্যতম আলোচনার বিষয় হলো উইকেট। দুদেশে আয়োজিত এই টি-20 মহাযজ্ঞের উইকেট যে ভালো মানের ছিল না সেটা মানতে আপত্তি নেই ক্লাইভের। এ আসরে রান করতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে প্রতিটি দলকে। উইকেটে টিকে থাকার সংগ্রামই করতে হয়েছে বেশি। টি-20-র জন্য সব উইকেট যে আদর্শ ছিল সেটা বলা যাবে না। গণমাধ্যমের মুখোমুখি হয়ে মনের ঝাঁপি খুলে দিয়েছিলেন ক্লাইভ। স্বর্ণ সময়ের ক্যারিবীয় ক্রিকেটের কথাও এসেছে অনেক প্রশ্নের উত্তরে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ওয়েস্ট ইন্ডিজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করবে দলটি। দুপুর 2:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশেপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিকেল 3টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে এই সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বেলা 2টায় শুরু হবে সমাবেশ। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আবহাওয়ার আজকে আষাঢ়ের বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই মুহূর্তে নয়াপল্টনের প্রস্তুতি কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি সভাস্থলে আসতে শুরু করেছেন? ফারজানা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি আয়োজন করেছে। দুপুর ঠিক 2টায় সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। আপনি জানেন সকাল থেকে বৃষ্টি হবার কারণে মঞ্চ তৈরি এবং সাউন্ড ব্যবস্থাপনা সহ প্রস্তুতির যে কাজ সেটা কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এরই মধ্যে মঞ্চ তৈরি থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাপনা রয়েছে সমাবেশের জন্য তারা সেই প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। বাকি যে কাজটুকু বাকি আছে সেটাও তারা দুপুরের আগে শেষ করে ফেলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টির কারণে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু একটু আগে বৃষ্টি যখন থেমে আসে, বৃষ্টি যখন কিছুটা কমে আসে তখনই নেতাকর্মীরা আস্তে আস্তে অল্প অল্প করে সমাবেশের সামনে নয়াপল্টনের যে রাস্তা সেখানে জড়ো হতে শুরু করে। আমি বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়, নয়াপল্টনের মূল যে ভবন, সেই কার্যালয়টিও ঘুরে দেখেছি, সেখানেও নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এর একটু আগে এখানে বিএনপির যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির বর্তমান প্রচার সম্পাদক, সমাবেশস্থলটি পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা আজকে এইখানে এই সমাবেশে সর্বোচ্চ উপস্থিতির চেষ্টা বা প্রস্তুতি নিয়েছেন। তবে বৃষ্টির কারণে এখন যদিও কিছুটা কম থাকে, 2টায় হবে তখন তারা আশা করছেন নেতাকর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ের যে আশেপাশের এলাকা, নয়াপল্টনের যে রাস্তা, এই রাস্তাগুলো নেতাকর্মীদের উপস্থিতি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। ফারজানা। নয়াপল্টন থেকে জানছিলাম বিএনপির সমাবেশের সবশেষ প্রস্তুতির খবর। আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদের ফিরিস্তি যেন শেষ হবার নয়। ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর একে একে বের হয়ে আসছে তার অঢেল সম্পদের চিত্র। অভিজাত আবাসিক এলাকা ছাড়িয়ে পুবাইল, গাজীপুর, ময়মনসিংহ এবং নরসিংদীতে সম্পদের পাহাড় গড়েছেন মতিউর। তার 2 স্ত্রী এবং সন্তানদের নামেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি। এত সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এনবিআরের সদস্যের পদ থেকে সরিয়ে দেওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি মতিউরকে। তবে এখনো ভয়ে মুখ খুলতে চান না তার দখল অত্যাচারের শিকার বহু মানুষ। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এক সরকারি কর্মকর্তা ও তার পরিবারের সম্পদের হিসেব যেন বড় কোনো ধনকুবেরকেও হার মানিয়ে যাবার মতো গল্প। এনবিআরের সাবেক সদস্য মতিউর যেমন ক্ষমতার প্রভাব খাটিয়ে অসীম সম্পদের মালিক, তেমনি স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান। লাকির নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ, এমনকি তার দখল আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। রায়পুরার বাইরে লায়লা কানিজের সম্পদের খোঁজে এনটিভির গন্তব্য ছিল গাজীপুরের পুবাইলে। কথা হয় মুক্তার হোসেন নামের এই বৃদ্ধার সাথে, যার প্রায় 66% জমি জাল দলিল বানিয়ে দখল করেছেন লায়লা কানিজ লাকি ও তার বাহিনী। এইটারে জাল দলিল বানায়া রানা, আমিনুল, তারপরে টুটুল, মফিজুদ্দিনের পোলা টুটুল, এরা এগুলো বাহিরের গুন্ডা ভান্ডা আইনিয়া দল করে নিয়ে গেছে। শুধু তার জমি নিয়ে ক্ষান্ত হননি লাকি, দিয়েছেন 4টি মামলা, যার প্রতিটি খারিজ করে দেয় আদালত। রায় পক্ষে এলেও জমি আর ফিরে পাননি মুক্তার। দল করে রাখছে, এখন আমরা যাইতারি না, এরা মাইরা লাইব, কাইডা লাইব। এখন পর্যন্ত যে আমিনুল, রানা, এরা হইল মতিউর রহমান এবং যে লায়লা কানিজ লাকি নাকি ওনার হইল দোসর। লায়লা কানিজ এবং মতিউর রহমান এরা মামলা দিছে আমার 4টা মামলায় আমি জিতছি। দখলকৃত এই জমির পাশেই প্রায় 60 বিঘা জমির উপর নির্মিত হয়েছে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট। বিশাল এই রিসোর্টে আছে 18টি কটেজ। ম্যাডামের নাম কি? লাকি। আমি একবার দেখছি, এরপর আর দেখছি না, কারণ আমি তো ওই কাজ করে আবার জায়গা না। ম্যাডাম স্যার আমি একসাথে দেখছি না। কিন্তু শুধু সম্পদের পাহাড়ি নয়, এলাকার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ আছে লাকির বিরুদ্ধে। ভয়ে তার বিরুদ্ধে কথা বলতেও চান না অনেকে। মনে করেন আমি কারোর ভাই আসলে চিনি না। রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর নামে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে নির্মাণাধীন ভবন ও একাধিক ফ্ল্যাট ও প্লট। বিশাল এসব ভবন অবৈধভাবে আয়ের ফসল বলে অভিযোগ সবার, যার তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, পুবাইল, গাজীপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সমাবেশ। ইতিমধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশ স্থল ও এর আশপাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এতে ঢাকা মহানগর ছাড়াও ঢাকার আশপাশে জেলা এবং মহানগর থেকেও নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরাও সমাবেশে বক্তব্য রাখবেন। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমরুল, বৈরী আবহাওয়া সত্ত্বেও কিন্তু নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন যে দলের মহাসচিব এবং কেন্দ্রীয় নেতারা কি এখনো এসে পৌঁছেছেন কিনা, এবং সব মিলিয়ে সমাবেশ স্থলের পরিবেশ আপনি কেমন দেখছেন? আনুষ্ঠানিকভাবে সমাবেশটি এখনো শুরু হয়নি। বেলা 2:30টায় এটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। যেটি বলছিলেন যে একটি বৈরী আবহাওয়া, সকাল থেকে আমরা ঢাকায় দেখেছি যে বৃষ্টি হচ্ছিল প্রচুর, তবে 12টার পর থেকে গত 2 ঘন্টায় আসলে নয়াপল্টন বা আশপাশের এলাকায় বৃষ্টিপাত হয়নি। দেখতে পাচ্ছেন হয়তো ছবিতে যে নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকার আশপাশের বিভিন্ন যে ইউনিট রয়েছে জেলা কমিটির, তারাও বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে এই সমাবেশে হাজির হয়েছেন। বহুদিন পরে বিএনপি একটি সমাবেশের আয়োজন করেছে এবং তারা একটি সর্বাত্মকভাবে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি আমরা গত কয়েকদিন যাবত তাদেরকে নিতে দেখেছি। অসংখ্য নেতাকর্মী তারা এখানে জড়ো করার একটি পরিকল্পনা নিয়েছেন। আর যে প্রশ্ন জানতে চেয়েছেন যে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ কখন আসবেন, তারা আসলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা 3টার পরে বিএনপির মহাসচিব সহ যে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা, তারা এখানে উপস্থিত হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উনি আজকের এই সমাবেশের প্রধান সভাপতি হিসেবে সভাপতি দায়িত্ব পালন করবেন। এবং তারা যেই দাবিতে মূলত আজকে এই সমাবেশে দেখেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি জানেন যে বিএনপি চেয়ারপারসন অস্থায়ী এভাবে সরকারের নির্বাহী আদেশে মুক্ত রয়েছেন। তারা অভিযোগ করছেন বিএনপি গত কয়েকদিন যাবতীয় যে বিএনপি চেয়ারপারসন গত শুক্রবার থেকে যখন তিনি গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন, তখন থেকে তারা অভিযোগ করছেন যে সরকারের রাজনৈতিক বৈরিতার শিকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তাকে জামিন দেওয়া হচ্ছে না এই রাজনৈতিক প্রতিহিংসার কারণ থেকে। এবং তারা বলছেন, অভিযোগ করেছেন যে সরকারের যে নির্বাহী আদেশে বেগম জিয়া মুক্ত রয়েছেন, সেই নির্বাহী আদেশের মাধ্যমে তাকে আসলে এই যে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো সম্ভব, সেখানে আইনের কোনো বাধা নেই বলে তারা দাবি করছেন। নয়াপল্টন থেকে জানছিলাম বিএনপির সমাবেশের সর্বশেষ খবর। বর্তমান সরকারের অনেক সফলতা থাকলেও কিছু কিছু দুর্নীতিবাজদের কারণে সরকারের সব সফলতা ম্লান হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ কল্যাণ পার্টির বিশেষ কাউন্সিল 2024-এ অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্নীতির একটা সীমা থাকে, কিছু কিছু মানুষের দুর্নীতির মাত্রা ছাড়িয়ে গেছে। মোজাম্মেল হক আরও জানিয়েছেন, যারা দুর্নীতি করেছে তাদের উপযুক্ত বিচার করা হবে। এ সময় কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্নীতি রোধে, মাদক পাচার রোধে, সব অপশক্তির বিরুদ্ধে কল্যাণ পার্টি সরকারের পাশে থেকে কাজ করে যাবে। সফলতা অনেক, কিন্তু যদি আমাদের গ্রাম দেশে বলে যে 10 মণ দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা বললে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই সফলতা, এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত অন্যায়, এগুলো কিন্তু ম্লান করে দেয়। পশ্চিমবঙ্গে সৃষ্ট লঘুচাপ মৌসুমি বায়ু প্রভাবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় শুরু হয়েছে মাঝারি ও হালকা বৃষ্টিপাত। 4 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর ফলে সিলেট ও তার পার্শ্ববর্তী জেলাসমূহে বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস শনিবার এসব কথা জানিয়েছে। আবহাওয়াবিদ আব্দুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবার সর্বোচ্চ 105 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ফেনীতে। ঢাকায় বৃষ্টি হয়েছে 43 মিলিমিটার। রোববার ও সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি। মৌসুমি বায়ুর প্রভাবে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পেয়েছে, ফলে
আজকে থেকে সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যাবে এবং আগামী 4 জুলাই পর্যন্ত সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত হবে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যত্র মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ইনার ওয়েল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট 345 জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের 100 বছর উদযাপন করেছে। ঢাকার একটি অভিজাত হোটেলে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদায়ী ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শারমিন রহমান নতুন চেয়ারম্যান ফারাহ নাজ কায়ুমকে স্বাগত জানিয়ে কলার পরিয়ে দেন এবং নতুন বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। শতবর্ষ উদযাপন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে নতুন বছরে অসহায় নারী ও শিশুদের বিশেষ সহায়তার ঘোষণা দেওয়া হয়। এসব কার্যক্রমে সহযোগী হিসেবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভিকে বিশেষ সম্মাননা দেয় তারা। সম্মাননা গ্রহণ করেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। ইনার ওয়েলের কার্যক্রমের প্রশংসা করে মানবতার সেবায় এমন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, নারীদের ভূমিকা ছাড়া বাংলাদেশের উন্নয়ন কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব নয়। অনুষ্ঠানের শেষে নৃত্য পরিবেশন করেন দুজন শিল্পী। বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে প্রায় 23 কোটি টাকা ঘাটতি নিয়ে 2024 সালের খসড়া বাজেট তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফোফে। আজ বার্ষিক সাধারণ সভা এজিএমে এই বাজেট আলোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে বেলা 11টায় শুরু হয় এজিএম। 2024 সালের বাজেট উপস্থাপন, 2025-26 সালের অডিটর নিয়োগ, নারী লীগের টেবিলের শীর্ষ 4 ক্লাবকে বাফুফের কাউন্সিলরশিপ প্রদান উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল এই সাধারণ সভায়। প্রস্তাবিত বাজেটে 2024 সালের জন্য বাফুফের আয় ধরা হয়েছে 31,49,50,000 টাকা, আর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 54,29,89,030 টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকছে 22,80,39,030 টাকা। ব্যয়ের খাতে উল্লেখযোগ্য খরচ ধরা হয়েছে ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের জন্য 33,89,39,030 টাকা। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য 10,25,00,000 টাকা ধরা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে চলছে সমাবেশ। কেন্দ্রীয় নেতারা এখন সেখানে বক্তব্য রাখছেন। বেগম জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানানোর পাশাপাশি সরকারের নানা সমালোচনা করেন বক্তারা। বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন হরণ করে সরকার ক্ষমতায় টিকে আছে। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলেন বিএনপি নেতারা। এর আগে বৈরী আবহাওয়ার মধ্যেই মিছিল নিয়ে ঢাকা মহানগর ছাড়াও আশেপাশে জেলা এবং মহানগর থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, মহাসচিব কখন বক্তব্য রাখবেন এবং সমাবেশস্থলে পরিবেশ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, একবারে বলা যায় যে কানায় কানায় পরিপূর্ণ বিএনপির আজকের সমাবেশ কে কেন্দ্র করে নয়াপল্টন এবং আশপাশের এলাকায়। যেটি আপনি আগে সংবাদটিতে উল্লেখ করলেন যে সকালের দিকে কিছুটা বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টিপাত হচ্ছিল, তবে 12টার পর থেকে কোনো বৃষ্টিপাত হয়নি। অসংখ্য নেতাকর্মী এখানে হাজির হয়েছেন। ঢাকা মহানগরের বাইরেও আশপাশের জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এই তাদের নেত্রীর মুক্তির দাবিতে যে আজকে সমাবেশটি ডেকেছে বিএনপি, সেখানে হাজির হয়েছেন। স্টেজে দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। সভাপতিত্ব করছেন স্থায়ী কমিটির আরেকজন সদস্য মির্জা আব্বাস। এছাড়া স্থায়ী কমিটির আরও 3জন সদস্য উপস্থিত আছেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন এই মুহূর্তে আসলে নামাজের জন্য একটু সাময়িক বিরতি চলছে। নামাজের বিরতির আগে বক্তব্য রাখছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ওনার পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, উনি বক্তব্য রাখবেন। তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন। সর্বশেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশটি শেষ হবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বক্তব্যটি রেখেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং এই রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণেই তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ তারা করেছেন দলের নেতারা। এবং তারা বলছেন যে আইনে বেগম খালেদা জিয়া মুক্ত রয়েছেন সাময়িকভাবে সরকারি নির্বাহী আদেশে, সেই আইনের মধ্যেই তাকে আসলে দেশের বাইরে পাঠানো যায়। সরকার আসলে আইনের দোহাই দেখে তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছেন, এমন অভিযোগ করছেন বিএনপি নেতারা।
জসিন্তা। জানছিলাম বিএনপি সমাবেশের খবর। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা চলছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা পদ্মা সেতু সহ সরকারের নানা সফলতা তুলে ধরছেন। বলছেন, নির্বাচন ছাড়া জোর করে বিএনপি জামায়াত আওয়ামী লীগকে হটাতে পারবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ইস্যু তৈরি এবং মিথ্যাচার করার অপচেষ্টা দলটি করে আসছে বলেও উল্লেখ করেন তারা। আলোচনা সভায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। নজরানা, আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কখন বক্তব্য রাখবেন, আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন যে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি হলো এই গত ২৩ জুন। তো ৭৫ বছরে আওয়ামী লীগের যে অর্জন সেটি স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু এই ঘটা করেই পালন করা হয়েছে। তো আজকে গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে একটি জনসভা এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং সে মোতাবেক বিকেল ৩টায় কিন্তু এই জনসভাটি শুরু হয়েছে এবং এখানে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং আমি যতদূর দেখেছি যে বঙ্গবন্ধু অ্যাভিনিউর পুরোটা এবং বাম দিকে গোলাপশাহ মাজার এবং ডান দিকে 0 পয়েন্ট পুরো এলাকায় কিন্তু নেতাকর্মীদের ভারে পরিপূর্ণ হয়ে আছে পুরো এলাকা এবং মঞ্চে মহানগরের নেতারা ছাড়াও কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। তো মহানগরের নেতারা ইতোমধ্যে বক্তব্য রেখেছেন। এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিশেষ করে প্রেসিডিয়াম মেম্বাররা বক্তব্য রাখছেন। তো কিছু এরপরেই এই সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। তো ইতোমধ্যে যারা বক্তব্য রেখেছেন সেখানে তারা বলেছেন যে ৭৫ বছরে আওয়ামী লীগের আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের জাতীয় জীবনে যত কিছু ভালো অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। তো গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং তারা দেশকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে ইতিবাচকভাবে, সেই বিষয়টি তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের এই যে অর্জন সেই অর্জনকে নস্যাৎ করার জন্য একটি চক্র কিন্তু চলছে, একটি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বেশ কিছু রাজনৈতিক দল তাদের কর্মসূচি দিচ্ছেন এবং এই কর্মসূচি বিশেষ করে বিএনপির কথা তারা বলেছেন। বিএনপি আজকে একটি সমাবেশ আছে তাদের দলীয় কার্যালয়ের সামনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেই সমাবেশ আয়োজন করা হয়েছে। তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করছে এই রাজনৈতিক হাতিয়ার হিসেবে। জানছিলাম আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার খবর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরকালে কোনো চুক্তি হয়নি, কিছু সমঝোতা হয়েছে। এ নিয়ে বিএনপি শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে। সকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন, ভারতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে, কোনো চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি। বিএনপি নেতারা দিকে হরহামেশা বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। পশ্চিমবঙ্গে সৃষ্ট লঘুচাপ মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় শুরু হয়েছে মাঝারি ও হালকা বৃষ্টিপাত। ৪ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর ফলে সিলেট ও তার পার্শ্ববর্তী জেলাসমূহে বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস শনিবার এসব কথা জানিয়েছে। আবহাওয়াবিদ আব্দুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবার সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ফেনীতে। ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। রোববার ও সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি। মৌসুমি
বায়ুর প্রভাবে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পেয়েছে। ফলে আজকে থেকে সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যাবে এবং আগামী 4 জুলাই পর্যন্ত সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত হবে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যত্র মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের 53 কোটি টাকা আত্মসাৎ করে সপরিবারে পালিয়ে যাওয়া সাতক্ষীরা প্রগতি সঞ্চয় কোঅপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে আটক করেছে পুলিশ। ভোররাতে সদরের পুরাতন এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে গ্রাহকের অর্ধশত কোটি টাকা লোপাট করে পালানোর সময় ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে আটক হন প্রাণনাথ দাস। দীর্ঘ 3 মাস পর ভারতে জেল খাটার পরে গত কয়েকদিন আগে দেশে ফেরেন তিনি। 2012 সালে প্রগতি সঞ্চয় ও ঋণদান কোঅপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ দাস। সোসাইটির চেয়ারম্যান করেন স্ত্রী ইতি রানী বিশ্বাসকে। গত 10 বছরে ডিপিএস ও ফিক্সড ডিপোজিটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে 100 কোটি টাকা প্রতারণা করেন তিনি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের আগেই ভারতের সাথে চুক্তি করেছিল। দুপুরে নাটোর শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের পর সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে সরকার। রাষ্ট্রবিরোধী, জনবিরোধী এসব চুক্তি বিএনপি সহ দেশপ্রেমিক মানুষ মানে না উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। জগন্নাথ দেবের রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণা ও এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন সনাতনী ধর্মাবলম্বীরা। সকালে চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় বক্তারা বলেন, আগামী 7 জুলাই রথযাত্রার দিন এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের পাশাপাশি ওই দিন সরকারি ছুটির দাবি জানান। রথযাত্রা উপলক্ষে 9 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। BNP is back to streets after 8 months demanding the party chairperson Begum Khaleda Zia's immediate and unconditional release. BNP held the mammoth rally in front of the party's central office in Noyapolton this afternoon. This is the first major program organized by the BNP in nearly 8 months. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir addressed the rally as the chief guest, along with other central leaders of the party. A large number of police and members of other law enforcement agencies were deployed in Noyapolton and its adjacent areas to avert any untoward situation. BNP announced a 3-day countrywide program demanding the unconditional release of Khaleda Zia, who is currently undergoing treatment at Evercare Hospital in the capital. The meeting of Bangladesh Awami League to mark its 75th founding anniversary is underway at Bangabandhu Avenue in the capital. The meeting started at around 3 p.m. in front of the Awami League central office. Dhaka City South Unit Awami League President Abu Ahmed Manafi presided over the meeting, moderated by Dhaka City South Unit Awami League General Secretary Humayun Kabir. Awami League General Secretary Obaidul Qadir addressed the rally as the chief guest. Local councillors from each ward of Dhaka South City, leaders and activists of Awami League and its associate bodies with separate processions joined the rally. Foreign Minister Dr. Hassan Mahmood has said no treaty has been signed with India, but BNP is spreading confusions. He said this while addressing a seminar organized by Chattogram North District Awami League today. The ministers say the government is working to enhance connectivity with Nepal and Bhutan, but BNP is out in the race to spread rumors and mislead people. মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন। ভারতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে, কোনো চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি। বিএনপি নেতারা দিকে হরহামেশা বলে যাচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
Liberation War Minister A.K.M. Mozammel Haq said corruption had tarnished the image of the government despite its achievements. He made the remarks while addressing a special council of Bangladesh Kollan Party at Engineers Institute in the capital today. The minister said the corruption has a limit, but some people cross the limit. No one will be spared for their irregularities, the minister added. Kollan Party President Said Mohammad Ibrahim said his party will work to curb corruption. সফলতা অনেক, কিন্তু যদি আমাদের গ্রাম দেশে বলে যে 10 মণ দুধের মধ্যে এক ফোঁটা গরুর চুনা বললে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই সফলতা, এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত অন্যায় এগুলো কিন্তু ম্লান করে দেয়। India is aiming to end its 11-year trophy drought in global cricket competitions. South Africa is chasing its first men's World Cup title in any limited overs format. The 2020 World Cup finale at Bridgetown, Barbados at 8:30 p.m. will feature the tournament's 2 unbeaten teams, and it will end in either triumph or heartbreak for opposing captains Rohit Sharma of India and Aiden Markram of South Africa. Sharma's India squad has calmly seen off opposing teams with dominant performances. Markram's South African lineup didn't panic in tougher game scenarios in the group stage and in the Super 8 before finally skittling first-time semi-finalist Afghanistan. বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থ বিরোধী এমন অভিযোগ করে তিনি বলেছেন, সব বিলিয়ে দেওয়া হয়েছে ভারতকে, বিনিময়ে দেশের মানুষ কিছুই পায়নি। নয়াপল্টনের সমাবেশে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। মিছিল স্লোগানে ফের উত্তাল রাজপথ। শনিবার বিএনপি নেতাকর্মীদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। দাবি বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীদের ঢল নামে সমাবেশ স্থলে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন ও আশপাশের এলাকায়। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন তাদের নেত্রী রাজনৈতিক বৈরিতার শিকার। আইনের দোহাই দিয়ে সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তাদের। মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে, প্রায় 6 বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাকে মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছু কোনো বাধা আমরা মেনে চলবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। রাজনৈতিক কাঠামোর পাশাপাশি দুর্নীতি করে ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই অবস্থা থেকে উত্তরণে নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতের সাথে করা চুক্তির সমালোচনা করেন মির্জা ফখরুল। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার তার সব কিছুই বিলিয়ে দিয়েছে। শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন যে আমি তো উজাড় করে দিয়েছি। আপনি তো উজাড় করে দিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে।
আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেলে বিএনপি বিদেশিদের দাসত্ব মেনে নিতেও রাজি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। লন্ডন থেকে পাঠানো মধ্যরাতের ফরমান বিএনপির ভেতরে আতঙ্ক তৈরি করেছে বলেও উল্লেখ করেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার অনুষ্ঠিত এই সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন। আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শেষ রাতে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করা কোনো রাজনৈতিক দল নয়। আমাদের সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান, ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের। আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাওয়া দল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোনো পর্যায়েই দলের নেতাকর্মীরা যেন বাড়াবাড়ি না করেন সেই আহ্বান জানান। ক্ষমতার দাপট কেউ দেখাবে না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বিএনপির মানায় না মন্তব্য করে কাদের বলেন, তাদের রাজনৈতিক কর্মসূচি জনগণ মানে না। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, লজ্জা করে না? আপনাদের ১ নম্বর নেতাই তো বড় দুর্নীতিবাজ। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আয়াসে দিন কাটাচ্ছে। বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিষ্কার বলে দিতে চায়, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। আগস্টে শোকের মাসের দলীয় কর্মসূচি শেষে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জেলার কর্মসূচিতে দলীয় সভাপতি শেখ হাসিনা যোগ দেবেন বলেও জানান ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা আলোচিত সাদিক অ্যাগ্রো সহ আশেপাশের অবৈধ স্থাপনা অপসারণে টানা ৩য় দিনের মতো অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খাল পুনর্খননের পাশাপাশি গুড়িয়ে দেওয়া হয় অ্যাগ্রোর অবশিষ্ট স্থাপনা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দখলকারীরা যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ছাগলকান্ডের ঘোলা জলে অবশেষে প্রাণ ফিরে পাচ্ছে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল। প্রায় ২ যুগ ধরে দখল আর দূষণে মরতে বসা খালটি দখলমুক্ত করতে গত বৃহস্পতিবার অভিযান শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। অভিযানের ৩য় দিন আলোচিত সাদিক অ্যাগ্রোর অবশিষ্ট স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। ৩ দিন ধরে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও অবৈধ স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়নি খামারের পশু, বসতি ছাড়েনি স্থানীয়রা। পরে একের পর এক বুলডোজারের আঘাতে স্থাপনাগুলো গুড়িয়ে দিলে শুরু হয় হুড়োহুড়ি। প্রায় ২০ বছর ধরে খালের মাটি ভরাট করে বসতি গড়ে তুললেও উচ্ছেদ করা জমি ব্যক্তি মালিকানা দাবি করে স্থানীয়রা। পুরোটা লিগ্যাল জমিন, খাস নাই একটু, এটার ইচ্ছা করে মনে করেন ভাঙতাছে গেম কইরা। কিচ্ছু ভালো নাই, এগুলো হেরাটা চক্রান্ত করতেছে আমাকে বাড়িটা ভাঙার জন্য। ম্যানেজার বলছে যে তোমরা থাকো, এটা ভাঙা বলবে, এটা মালিকানা। এখন আজকে আবার হঠাৎ করে শুনি যে পুরাটা ভেঙে দিবে, তোমরা সব বাড়িয়ে যাও। এই এটুকু আমরা জানি। এখন তারা হুড়া করে আমরা কোথাও রুম পাই নাই, যে রাস্তায় মাল নামে আমরা বসে রয়েছি। কোটি টাকার গরু আর ১৫ লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর এমন উচ্ছেদ কিনা জানতে চাইলে এর কোনো সদুত্তর দিতে না পারলেও উচ্ছেদকে খাল দখলমুক্ত করার ধারাবাহিক অভিযান বলছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এখানে অন্য কোনো বিষয় এখানে জড়িত নাই, শুধুমাত্র খাল উচ্ছেদ, খাল উদ্ধার। খালের পাশে আপনি হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য যেভাবে করা দরকার, খালের পরিবেশ সুস্থ পরিবেশ আনার জন্য
যা কিছু করার সেই কাজগুলি করছে। জমি উদ্ধার শেষে পানি প্রবাহের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য খালটির দুপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানায় সিটি কর্পোরেশন। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদের ফিরিস্তি যেন শেষ হবার নয়। ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর একে একে বেরিয়ে আসছে অঢেল সম্পদের চিত্র। অভিজাত আবাসিক এলাকা ছাড়িয়ে পুবাইল, গাজীপুর, ময়মনসিংহ এবং নরসিংদীতে সম্পদের পাহাড় গড়েছেন মতিউর। তার 2 স্ত্রী এবং সন্তানদের নামে রয়েছে শত কোটি টাকার সম্পত্তি। এত সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এনবিআরের সদস্যের পদ থেকে সরিয়ে দেওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি মতিউরকে। তবে এখনো ভয়ে মুখ খুলতে চান না তার দখল এবং অত্যাচারের শিকার বহু মানুষ। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এক সরকারি কর্মকর্তা ও তার পরিবারের সম্পদের হিসেব যেন বড় কোনো ধনকুবেরকেও হার মানিয়ে যাবার মতো গল্প। এনবিআরের সাবেক সদস্য মতিউর যেমন ক্ষমতার প্রভাব খাটিয়ে অসীম সম্পদের মালিক, তেমনি স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান। লাকির নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ, এমনকি তার দখল আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। রায়পুরার বাইরে লায়লা কানিজের সম্পদের খোঁজে এনটিভির গন্তব্য ছিল গাজীপুরের পুবাইলে। কথা হয় মুক্তার হোসেন নামের এই বৃদ্ধার সাথে, যার প্রায় 66% জমি জাল দলিল বানিয়ে দখল করেছেন লায়লা কানিজ লাকি ও তার বাহিনী। এইটারে জাল দলিল বানায়া রানা, আমিনুল, তারপর টুটুল, মফিজুদ্দিনের পোলা টুটুল, এরা এগুলো বাহিরের গুন্ডা ভান্ডা আইনিয়া দল করে নিয়ে গেছে। শুধু তার জমি নিয়ে ক্ষান্ত হননি লাকি, দিয়েছেন 4টি মামলা, যার প্রতিটি খারিজ করে দেয় আদালত। রায় পক্ষে এলেও জমি আর ফিরে পাননি মুক্তার। দল করে রাখছে, এখন আমরা যাইতারি না, এরা মাইরা লাইব, কাইডা লাইব। এখন পর্যন্ত যে আমিনুল, রানা, এরা হইল মতিউর রহমান এবং যে লায়লা কানিজ লাকি নাকি ওনার হইল দোসর। লায়লা কানিজ এবং মতিউর রহমান আমি এরা মামলা দিছে আমার 4টা মামলায় আমি জিতছি। দখলকৃত এই জমির পাশেই প্রায় 60 বিঘা জমির উপর নির্মিত হয়েছে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট। বিশাল এই রিসোর্টে আছে 18টি কটেজ। ম্যাডামের নাম কি? লাকি। আমি একবার দেখছি, এরপর আর দেখছি না, কারণ আমি তো ওই কাজ করে আবার জায়গা না। ম্যাডাম স্যার আমি একসাথে দেখছি না। কিনা শুধু সম্পদের পাহাড়ই নয়, এলাকার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ আছে লাকির বিরুদ্ধে। ভয় তার বিরুদ্ধে কথা বলতেও চান না অনেকে। মনে করেন আমি কারোর ভাই আসলে চিনি না। রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর নামে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে নির্মাণাধীন ভবন ও একাধিক ফ্ল্যাট ও প্লট। বিশাল এসব ভবন অবৈধভাবে আয়ের ফসল বলে অভিযোগ সবার, যার তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, পুবাইল, গাজীপুর। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প এবং সমুদ্র বন্দর উন্নয়নে 7,605 কোটি টাকা বিনিয়োগ সহায়তা করবে বিশ্বব্যাংক। আজ সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, গুরুত্বপূর্ণ অবকাঠামোটিতে বিনিয়োগের সহায়তা করতে 65 কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে সংস্থাটি। এই বে টার্মিনাল নির্মাণের ফলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় উল্লেখযোগ্য উন্নতি হবে। পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আমদানি ও রফতানি খরচ কমে আসবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় এর বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরসে এই সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে। ইস্পাহানি মির্জাপুর টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। এই শিরোপা জিতলে বৈশ্বিক আসরে নিজেদের আক্ষেপ ঘুচাবে প্রোটিয়ারা, আর ভারত জিতলে 11 বছরের শিরোপা খরা মিটবে তাদের। বার্বাডোস থেকে আরো জানাচ্ছেন বর্ষণ কবির। এমন এক বিশ্বকাপ যেখানে বিমান বিড়ম্বনা ও আনুষঙ্গিক সুবিধার অভাব প্রতি পদে পদে ভুগিয়েছে দলগুলোকে। বাদ যায়নি বিদেশি গণমাধ্যমের বিশাল অংশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আরও একটি আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আদৌ করা উচিত হবে কিনা এই প্রশ্নকে আরও উস্কে দিয়েছে ফাইনালিস্ট ভারতের ফাইনালের আগে ভেন্যুতে অনুশীলন করতে না পারা।
বারবাডোস বিমানবন্দরে এক বিমানের ত্রুটি থাকায় সেটা বন্ধ করে দেওয়া হয় সেমিফাইনাল জয়ের দিন। ভারত তাই ভোররাতে এসে পৌঁছায় বারবাডোসে। কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতের কোচিং প্যানেল খুঁটিয়ে দেখেছে কেনসিংটন ওভালের 22 গজ। এ মাঠে একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রোহিতদের, সেটাই সম্বল করে তাদের খেলতে হবে এই ফাইনাল। বিমানের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, ফাইনালের আগে তাই অনুশীলন হচ্ছে না। গত 1 বছর 3টি বৈশ্বিক আসরের ফাইনালে উঠলাম, প্রস্তুতি ভালোই আছে। যে উইকেটেই হোক সবকিছুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া আছে। দুদলীয় অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে ভারতের জন্য এটা নতুন অভিজ্ঞতা না হলেও দক্ষিণ আফ্রিকার জন্য এটা বিরলতম ঘটনা। টি-20 বিশ্বকাপের ফাইনালে এই প্রথম তাদের পা রাখা। 20 দলের টুর্নামেন্টে সবচেয়ে হৃদকম্পন বাড়ানো 8টা জয়ই তাদের। ক্যালিসরা যা পারেননি সেটাই করার উজ্জ্বল সম্ভাবনা আছে 2014 সালে যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে জেতানো মার্করামের। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যাবে তার নাম। সেই নাম লেখাতে গিয়ে তারাও বিমান জটিলতায় অনুশীলন করেনি ফাইনালের আগের দিন। উইকেট দেখতে দলে বলে হাজির হয়েছিলেন মার্করামরা। ফাইনালে ওঠাটা দারুণ রোমাঞ্চকর, কিন্তু ক্লান্তি পেয়ে বসেছে। এই বিশ্বকাপে যা ঘটছে তা সবাই দেখছেন, তাই নিজেদের শক্তি সঞ্চয় করে রাখছি ফাইনালের জন্য। বাস্তববাদী আমি, আবেগে ভেসে যাচ্ছি না। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে, কিন্তু তার চেয়ে ক্যারিবীয় ফ্লাইটগুলোর সূচি বিড়ম্বনা ফাইনালের আগে ক্লান্তিতে ফেলে দিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। 17 বছর পর ভারতের সামনে সুযোগ আবারও টি-20 বিশ্বকাপটা তুলে ধরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ প্রথমবার কাপটাকে স্পর্শ করা। এই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে বারবাডোসের এই ফাইনাল। বর্ষণ কবির, এনটিভি নিউজ, বারবাডোস, ওয়েস্ট ইন্ডিজ। টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কভার করতে বারবাডোসে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বর্ষণ, ফাইনাল ম্যাচ নিয়ে ব্রিজডানের উন্মাদনা কেমন দেখছেন, আর বৃষ্টির কি কোনো আশঙ্কা রয়েছে? এখানে আসলে বাংলা এখানকার ওয়েদার আবহাওয়ার যে পূর্বাভাসটা আমরা পেয়েছি, এখানে বৃষ্টির পর বৃষ্টি আসার একটা আশঙ্কা আছে খেলার মাঝখানে বা প্রথম ইনিংসের পরে। তো এইখানকার আবহাওয়ার যে অবস্থা দেখছি যে এখন বেশ আলো পরিচর, বাতাসও আছে মৃদুমন্দ, এবং ভারতের প্রচুর দর্শক এসেছেন দক্ষিণ আফ্রিকা, হয়তো সেই তুলনায় দর্শক সংখ্যা খুব কম থাকে। কিন্তু এখন যদি আমরা দেখি এই ফাইনাল টিম যে ওয়েস্ট ইন্ডিজ আসলে এখানে থাকবে দেশ, তারা আসলে সেই ফাইনালের আগে জিতে গেছে। বিরুদ্ধের মধ্যে ক্যানভাসের সঙ্গে আমরা দেখেছি নাচ পরিবেশন করতে। সুতরাং এখানে এই ফাইনালের যে ভাইব বা উত্তাপ বা যে এক ধরনের রং, সেটা কিন্তু জানছিলাম টি-20 বিশ্বকাপের খবর, জানাচ্ছিলেন বর্ষণ কবির। বাজারে আলু পেঁয়াজের সাথে উত্তাপ ছড়াচ্ছে সবজি এবং মাছ। প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, কিছু সবজির দাম 100 টাকা ছাড়িয়ে গেছে। মাছের দামও বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত। মেজবা হাসানের রিপোর্ট। কলেজ পড়ুয়ায় শিক্ষার্থী বাজার ঘুরে কিনেছেন 250 টাকায় 600 গ্রামের রুই মাছ, 60 টাকায় 1 কেজি ধুন্দুল। এই নগরীতে শিক্ষা জীবনের 5 বছরের ব্যবধানে খরচ বেড়েছে দ্বিগুণ। কাটছাট করে আমিষ কিংবা প্রোটিনের চাহিদা মেটানোই জন্য দায়। আচ্ছা, মাছ মাংস পুরোটাই আসলে স্টুডেন্টের নাগালের বাইরে। আগে আমি উইকলি যদি 5 দিনও মাছ খাইতাম, সেই তুলনায় এখন 2 দিন মাছ খাওয়ার কথা চিন্তা করতে গেলে আমার আগে হিসাব করতে হয়। ঊর্ধ্বমুখের বাজারে সদ্য চাকরি পাওয়া এই যুবকের নগর জীবন যেন খুব বেশি সুখকর নয়, তা তার কথাই স্পষ্ট। আগে 1000 টাকার বাজার করলে আমার খুব সহজেই 1 সপ্তাহ 10 দিন চলে যেত, কিন্তু এখন দেখা যায় 1000 টাকা নিয়ে আসলে পরে 3-4 দিনের ভিতরেই আমার বাজারের জিনিস শেষ হয়ে যাচ্ছে। ঈদের পর বাড়তি পেঁয়াজ মরিচের ঝাঁজ, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সবজির দাম। 1 কেজি পটল কিনতে গুনতে হয় 40 টাকা। অন্য প্রায় সব সবজির দাম 50 টাকার ওপর। বর্ষাকাল, বৃষ্টি অনেক মাল নষ্ট হয়ে যায়, দেখা কেন এই জন্য মাল দাম বাড়তি মাল দামি কমতে গেছে জন্য। মাছের বাজারে উত্তাপ ছড়াচ্ছে ইলিশ। 1 কেজি সাইজের জাতীয় এই মাছ কিনতে গুনতে হয় 1700 টাকার ওপরে। গরিবের পাঙাশ কেজি 220 থেকে 250 টাকা।
কারণ গ্রামে এর চেয়েও বেশি দাম বিক্রি হয়। যখন ঢাকাতে মাছগুলো চলে আসবে তখন অটোমেটিক এমনি মাছের দাম কমে যাবে। কাটছাট করেও আসলে আমরা এটাকে মানে অ্যাকোমোডেট করার জন্য আসলে আমাদের খুব কষ্ট করতে হচ্ছে আর কি, আমাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং কিংবা অভিযান নয়, উৎপাদন বাড়ানোর পাশাপাশি সিন্ডিকেট দমনে সমন্বিত পদক্ষেপের দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ক্যাশলেস স্মার্ট ইউনিয়ন পরিষদের সেবার আওতায় ঢাকা জেলার ৬২টি ইউনিয়নের নাগরিকরা এখন থেকে নিজস্ব ইউনিক আইডি ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। একই সাথে ট্যাক্স প্রদানের রসিদ দেখা এবং ডাউনলোড করা যাবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এই উদ্যোগের কার্যক্রম হিসেবে ব্যক্তিগত তথ্য, খানাজুরির তথ্য, আবাসন তথ্য, হোল্ডিং তথ্যের সমন্বয়ে প্রায় ৪ লাখ ডেটা এন্ট্রি করা হয়েছে। আদর্শ কর তফসিল ২০১৩ অনুযায়ী ধার্য করা হয়েছে কর, যার প্রেক্ষিতে রাজস্ব আদায় বেড়েছে। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো দুইখান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল। আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।